সিলেট সুনামগঞ্জে ঢলের পানি সড়ক উপচে ঢুকছে লোকালয়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই, বাঁধ ভেঙে মৌলভীবাজারেও নিম্নাঞ্চল প্লাবিত। এবং ঈদের তৃতীয় দিনে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, যাচ্ছেন পার্ক, সিনেমা হলে, চট্টগ্রামে শিশুদের আনাগোনা চিড়িয়াখানায়। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বাড়ছে ভয়াবহ বন্যা আতঙ্ক। প্রতি মিনিটেই বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও গ্যাস সংযোগ, আশ্রয় কেন্দ্রে ছুটছে হাজার হাজার মানুষ, নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। থই থই পানি, ডুবে আছে গ্রামের শত শত বসতঘর, কোথাও টিনের চাল পানির নিচে। বাসিন্দারা নৌকায় করে গবাদি পশু নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়। বন্যার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। পানিবন্দী জীবনযাপন করছেন 6 লাখেরও বেশি মানুষ। সড়কের যান, রিকশা এখন নিজেই যাত্রী হয়ে যাচ্ছে নৌকায়। জেলা শহরের অলিগলিতে হানা দিয়েছে ঢলের পানি, রক্ষা পায়নি পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দফতরও। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। বৃষ্টি কিন্তু অত বেশি হর না, যে পরিমাণ বৃষ্টি হর এই পরিমাণে পানি বেশি। খাবার নিতাম নৌকা দিয়ে দেওয়া দিত, খুব ব্যস্ত একটা উপহার হইল। সদর উপজেলার হাসুননগর, সুলতানপুর, আফতাবনগর, পূর্ব সুলতানপুর, হাসুনবাহার, বুড়িস্থল সহ বেশ কয়েকটি এলাকার 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ঘরের আসবাবপত্র, ধান, চাল অনেকটা অরক্ষিত রেখেই গবাদি পশু নিয়ে এসেছেন আশ্রয় কেন্দ্রে। এখানে পর্যাপ্ত খাবার সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বাসিন্দাদের। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও চিরা খাইয়া আছে, এটা খাইবার মতো নেই, যেটাতে চালের ফুটে না, ইয়ে করে না, খাওয়ার মতো না। দেখে মনে হবে কোনো খাল বা নদী, বাস্তবে এই সড়ক গোয়াইনঘাট উপজেলাকে সিলেটের সঙ্গে সংযুক্ত করেছে। এই সড়ক পথ দিয়ে যেতে হয় বিছানাকান্দি আর পান্তুমাই পর্যটন কেন্দ্রে। এখন এই পথের যাত্রীদের একমাত্র বাহন নৌকা। উজানের ঢল আর অতিবৃষ্টিতে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার বাসিন্দারা এখন পানিবন্দী। হুমকির মধ্যে বড়াইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও পানির নিচে। ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 12.5 লাখ মানুষ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের নতুন পাড়া এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ 0 পয়েন্টে। এই জায়গা থেকেই পর্যটকরা, আমার পিছনে যেই জায়গাটি দেখা যাচ্ছে খুব দূরে, সেই জায়গাটি হচ্ছে গিয়ে সাদা পাথর এলাকা। বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম এবং বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। এই সাদা পাথর এলাকায় যেতে হলে এখান থেকেই নৌকায় উঠতে হয়। প্রায় 2 থেকে 250 নৌকা পানিতে ডুবে আছে, অকেজো অবস্থায় আছে। কারণ হচ্ছে কি, এই পানির তোড়ে এই সাদা পাথর যে পাথর ভর্তি এলাকাটা পুরোটা পানিতে ডুবে আছে। সে কারণে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। কারণ হচ্ছে গিয়ে সেখানে গিয়ে হয়তো অন্য ডুবে যেতে পারে বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে। সে কারণেই এই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এইটা হচ্ছে ধলাই নদী এবং ভারতের যে চেরাপুঞ্জি থেকে যেই পানিগুলো নেমে আসে, এই এলাকা দিয়েই পানিগুলো নেমে আসে। আমি যদি একটু দেখাতে চাচ্ছি, দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ভারতের মেঘালয় এলাকার পাহাড় এবং পাহাড়ে প্রচুর পরিমাণে মেঘ জমে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এবং এ কারণেই সিলেটের যে বন্যার এই কারণ হচ্ছে গিয়ে এই ধরনের মেঘালয় এবং আসামের যে পাহাড়গুলো থেকে নেমে আসছে। এবং এই কারণে এই ভোলাগঞ্জ এলাকার যে প্রায় 500 ব্যবসায়ী আছেন, বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, বিভিন্ন ছোটখাটো দোকান ব্যবসায়ীরা আছে এবং তার মধ্যে কর্মচারীরা আছে, আর এখানে নৌকা আছে প্রায় 200-250। মোটামুটি বলা যায় এই পর্যটন
কেন্দ্রটি বন্ধ হওয়ার কারণে প্রায় লক্ষাধিক মানুষ বেকার হয়ে গিয়েছে এবং তারা দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে এবং দুর্ভোগের মধ্যে আছে। এই পানি কবে নামবে এবং সাদা পাথর পর্যটন কেন্দ্র কবে খুলে দেওয়া হবে তা এখন পর্যন্ত জানা নেই। কারণ হচ্ছে কি এখন হচ্ছে কি ঈদের সময়, আজকে ঈদের তৃতীয় দিন, এই সময় কমপক্ষে 10,000 পর্যটক এই পর্যটন কেন্দ্র যেত এবং এই 10,000 পর্যটন কেন্দ্রে যেতে গেলে নৌকার প্রয়োজন হতো। এখানে অনেক ফেরিওয়ালা ছিল, অনেক ধরনের হকার ছিলেন এবং সবাই মোটামুটি জীবন জীবিকার উপর নির্ভরশীল এই সাদা পাথর, এবং অনেক ফটোগ্রাফাররা ছিল, তারা ফটো তুলে জীবনযাপন করছে। সবাই এখন একেবারে বেকার হয়ে গিয়েছে এবং এই পানি কবে নামবে এখন ঠিক মতো বলা যাচ্ছে না, কারণ উজানে বৃষ্টি হচ্ছে, দেশে বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে এখন এই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। মোটামুটি এই ছিল কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের 0 পয়েন্টে যে পানি ভর্তি এলাকা, সেই এলাকার খবর। এবং এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের নতুন পাড়া আবাসিক এলাকা। এখানে প্রায় 10,000 মানুষের বসবাস এবং প্রায় 10,000 বসতি রয়েছে। আমরা এখানে সকাল থেকে কাজ করতেছিলাম। আমরা দেখেছি যে এখানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ বৃষ্টির ফলে মানুষ কীভাবে আটকা ছিলেন নিম্নাঞ্চলের মানুষ। এখন আবহাওয়া কিছুটা ভালো করায় নিম্নাঞ্চলের মানুষ তাদের নিচু ভারী ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন। এটি শুধু সুনামগঞ্জ শহরের চিত্র নয়, অনেকটা পুরো জেলার চিত্র। এরকম সুনামগঞ্জের যে গ্রামাঞ্চল রয়েছে, এখানে সেই নিম্নাঞ্চলের যে বসতি রয়েছে, প্রত্যেকটি বসতি থেকে মানুষজন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সকালের দিকে আশ্রয়কেন্দ্রে যেতে না পারলে বিকেলে ওয়েদার ভালো করার কারণে আশ্রয়কেন্দ্রমুখী হয়েছেন। এবং এই আশ্রয়কেন্দ্রের যে স্রোত এটা চলতেই থাকবে, অর্থাৎ 26শে জুনের আগে এই সুনামগঞ্জে ভারী বর্ষণ বন্ধ হবে না এবং পাহাড়ি ঝড়ও বন্ধ হবে না। আপাতত আমরা যেটা দেখতেছি রাত্রে বৃষ্টিবিহীন থাকলে দিনের বেলা শুরু হয়, সকাল থেকে প্রবল বর্ষণ দুর্যোগ শুরু হয় এবং সেই দুর্যোগের কারণে মানুষ অনেকটা গৃহবন্দী হয়ে পড়েন। আপনারা এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, এই নতুন পাড়া এলাকার প্রতিটি সড়ক, প্রতিটি রাস্তা, প্রতিটি অলিতে গলিতে পানিতে ডুবে আছে এবং কোথাও একটুটুকু জায়গা নেই যে একটুকু মানুষ পানি ছাড়া দাঁড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কয়েকটি দোকানপাট রয়েছে, অনেকগুলি মার্কেট রয়েছে। সবগুলি মার্কেটে পানি কম বেশি ঢুকে আছে এবং প্রত্যেকটা মার্কেটের দোকানদারই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে আজকে সকালের দিকে হুট করে পানি বেড়ে এই অবস্থা হয়েছে এবং সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত টানা পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে নিমিষে চোখের পলকে প্লাবিত হয়ে যায় এই সুনামগঞ্জের পৌরসভার 9টি ওয়ার্ডের পুরো নিম্নাঞ্চল এবং মানুষ একটা অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়ে। আমরা কথা বলেছিলাম যে এই অন্যান্য এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পুরো জেলার 12টি উপজেলায় এই অবস্থা, নিম্নাঞ্চলের একই অবস্থা। কারণ এই প্রত্যেকটা নিম্নাঞ্চলেই এখন নৌকা চলছে। সুনামগঞ্জের প্রধান সড়কগুলিতে এখন নৌকা ছাড়া কোনো বিকল্প বাহন নেই। তারা নৌকা দিয়ে নিম্নাঞ্চল থেকে বেরিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছেন। তো আমাদের কাছে সুনামগঞ্জের বন্যার এই ছিল সবশেষ। সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র এবং তারও আগে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ধলাই নদীর দেওড়াছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরেও সোমেশ্বরীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানিও। বাঁধ ভেঙে প্রবল গতিতে ছুটছে পানি। মৌলভীবাজারে দেওয়াছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। রহিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্ধ হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 9টা থেকে 10টার ভিতর পর্যন্ত পানি ছুটে আরম্ভ হয়েছে। রহিমপুর ইউনিয়নের আওতাধীন এই গ্রামগুলা ডুবে আছে। চলাফেরা মানুষের জন্য অনেক কষ্টদায়ক ওই জারের মাঝে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। এতে 6 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়দের দাবি, গত 29 মে বাঁধটিতে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, তবে তারা কোনো ব্যবস্থা না নেয়াই এ দশা। সাহেবকে বলার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো লোক এখন পর্যন্ত আসে সেই বাঁধটি পরিদর্শন পর্যন্ত করে নাই। এদিকে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের মৌগ্রামের একটি বাঁধ ভেঙে গেছে। এতে সোমেশ্বরী নদীর পানি খাল দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর।
অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। তীব্র স্রোতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলা, গড়িয়ালডাঙ্গার গতিয়াশাম সহ বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে মসজিদ ও স্কুল সহ অসংখ্য ঘরবাড়ি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছেন। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী চাপ, বাসেও ভিড়, নতুন করে বাড়িও যাচ্ছেন অনেকে। ঈদের তৃতীয় দিনে চট্টগ্রামের চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, তৃতীয় দিনে এসেও চট্টগ্রামের চিড়িয়াখানায় কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং সকাল থেকেই আমরা এই সন্ধ্যা পর্যন্ত যেটি দেখছি উপচে পড়া দর্শনার্থী এই চিড়িয়াখানায় ভিড় করেছেন। প্রথম দিন থেকেই দর্শনার্থী কিন্তু চিড়িয়াখানায় আসছেন। আজকে তৃতীয় দিন পর্যন্ত আমরা দেখেছি এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন গত কয়েক বছরে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিড়িয়াখানা কেন্দ্রিক যে উন্নয়ন হয়েছে তারই কিন্তু সুফল এখানে সাধারণ মানুষজন দেখছেন। এবং আমরা এখানে দেখেছি ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে ছোট শিশুদের নিয়ে কিন্তু তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কিন্তু এই চিড়িয়াখানায় এসেছেন। আসলে ইটকাট পাথরের ভিড়ে অন্তত ঈদের বন্ধটুকু ছাড়া তেমনভাবে একটা ঘুরে বেড়ানো যায় না। তো সেক্ষেত্রে আমরা দেখছি ঈদের বন্ধের সময় কিন্তু আমরা এখানে দেখেছি এই চট্টগ্রাম চিড়িয়াখানায় এখানে আসার পরে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। শুধু যে চট্টগ্রাম শহরের মানুষজন এখানে এসেছেন তা কিন্তু নয়, বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেও কিন্তু অনেকে এই চিড়িয়াখানা দেখতে এসেছেন। চিড়িয়াখানায় চট্টগ্রামের যে সাদা বাঘ রয়েছে সেই সাদা বাঘ দেখতে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক আকর্ষণ রয়েছে। এছাড়া কিছুদিন আগে কিন্তু এখানে গন্ডার আনা হয়েছে, নতুন অনেক জীবজন্তু কিন্তু এখানে আনা হয়েছে। সেই সব জীবজন্তুর প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে এবং বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে আমরা দেখছি তাদের পরিবারের সাথে তারা আসছেন এবং তারা ঈদের যে আনন্দটুকু সেই আনন্দটুকু তারা এখানে উপভোগ করছেন এবং দিনব্যাপী প্রচুর মানুষের উপস্থিতি এখানে ছিল। আগামী কয়েকদিনও প্রচুর দর্শনার্থী আসবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কর্তৃপক্ষ এবং সেক্ষেত্রে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। যারা দর্শনার্থী এখানে এসেছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারেন সেজন্য সার্বিকভাবে সকল ধরনের ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম চিড়িয়াখানায় গত 3 দিন যেমন প্রচুর মানুষ ছিল, সামনের দিনগুলোতেও প্রচুর মানুষ দর্শনার্থীরা আসবেন সে প্রত্যাশাই কিন্তু রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। দেখছেন বাংলার সময়। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা রাজধানীমুখী যানবাহনের চাপ ইতিমধ্যে বেড়ে গেছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ভোর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকলেও যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরছে মানুষ। এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। দেখছেন বাংলার সময়। চলছে আমের ভরা মৌসুম, তবে ঈদের ছুটিতে রাজশাহীতে আম বেচাকেনায় ভাটা পড়েছে। জেলার বড় আমের বাজারের মধ্যে অন্যতম বানেশ্বর বাজার। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে বাজারে আসেন বিক্রেতারা। দিনভর হাট ডাকে চলে বেচাকেনা। কয়েকদিন আগেও আমের এ বাজার জমজমাট থাকলেও ঈদের ছুটিতে কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। নেই চিরচেনা সেই কোলাহল। বিক্রেতারা জানান এবার আমের ফলন কম, উৎপাদন কম হওয়ায় দামও অনেক বেশি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট সুনামগঞ্জের ঢলের পানি সড়ক উপচে ঢুকছে লোকালয়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই। বাঁধ ভেঙে মৌলভীবাজারেও নিম্নাঞ্চল প্লাবিত। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রিচার্ড। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।